আসসালামু আলাইকুম। আমি অমিত বাগচি, বর্তমানে আছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে বিবিএস ফোর্থ ইয়ারে। তো আজকে আমরা আপনাদেরকে প্রথমেই স্বাগতম জানিয়ে নিতেছি, কারণ আপনারা অলরেডি একটা বিশাল পথ পাড়ি দিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা অতিক্রম করে বর্তমানে হচ্ছে এক একজন এক এক মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন। মেডিকেল হচ্ছে একটা ম্যারাথন দৌড়। রাস্তাটা খুব বেশি সহজও না, আবার অনেক বেশি জটিল কঠিন তাও না, কিন্তু রাস্তাটা হচ্ছে অনেক দূরবর্তী। ঠিক আছে, তো এই রাস্তাটা যদি অতিক্রম করতে হয়, প্রথম থেকেই আপনি যদি অনেক দ্রুত গতি নিয়ে দৌড়ানো শুরু করেন, তাহলে একটা সময় পর আপনার শক্তি লস হয়ে দেখা যাবে যে আর দৌড়াতে পারতেছেন না। অথবা আপনি যদি এমনও করেন যে খুবই আস্তে আস্তে দৌড়াইতেছেন, তখন দেখা যাবে যে মাঝপথে যাওয়ার পরে বা অল্প একটু যাওয়ার পরে দেখা যাবে অনেক সময় পার হয়ে গেছে, কিন্তু আপনি তেমন পথ অতিক্রম করতে পারেন নাই। তো এই জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে সময় এবং দূরত্ব দুইটাকে মেনটেন করে তারপরে আগাতে হবে এই এমবিবিএস লাইফটাকে বা এমবিবিএস এর পরবর্তী লাইফটাকে। তো আমরা চাচ্ছিলাম যে আপনাদের মধ্যে অন্তত পক্ষে একটা বেসিক নলেজ যেন আমরা তৈরি করে দিতে পারি, যেটা হচ্ছে পরবর্তীতে আপনাদের এমবিবিএস পড়া হোক বা পরবর্তী জীবনে পড়াশোনার ক্ষেত্রে সুবিধা তৈরি করে দেয়। অলরেডি আমাদের দুইটা লাইভ সেশন হয়ে গেছে, তার মধ্যে এই দেখো 10 টাকা আমারই। আহ মাহদিয়া, আপনার হচ্ছে ভয়েস শোনা যাচ্ছে, একটু একটু মিউট করবেন। কন্টিনিউ করেন ভাই। অমিত, মাইক মিউট করো। ঠিক আছে ভাই, হ্যাঁ, এখন ঠিক আছে। এতক্ষণ কি কিছু শোনা যায় নাই? না। ও, ও, আচ্ছা ঠিক আছে, সরি। আসসালামু আলাইকুম। আমি ফোর্থ ইয়ার এমবিবিএস স্টুডেন্ট, বর্তমানে পড়াশোনা করতেছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে। আমাদের গত দুইটা লাইভ সেশন অলরেডি হয়ে গেছে, আজকে আমাদের তৃতীয় লাইভ সেশনে আমরা আছি ফিজিওলজি নিয়ে কথা বলবো। তো মেডিকেল প্রথম কথা হচ্ছে এমবিবিএস লাইফ বা এমবিবিএস পরবর্তী যত কিছু সবকিছু হচ্ছে একটা বিশাল ম্যারাথন দৌড়ের মতো। তো এই ম্যারাথন দৌড়ে আপনি যদি প্রথম থেকেই অনেক দ্রুত গতি নিয়ে দৌড়ান, আপনি মাঝপথে যাওয়ার পরে শক্তি নষ্ট হওয়ার কারণে আর দৌড়াতে পারবেন না। তাহলে প্রথম কথা, অনেক দ্রুত গতি নিয়ে দৌড়ানো সম্ভব হবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যদি একদম ধীরে ধীরে আগান, দেখা যাবে যে সময় অনেক চলে গেছে কিন্তু আপনি পর্যাপ্ত রাস্তা অতিক্রম করতে পারেননি। তাহলে আপনার জন্য দুইটাই সমস্যা। তো এই সমস্যাগুলো যেন আপনাকে ফেস করতে না হয়, সেজন্য আমরা হচ্ছে এই লাইভ সেশন গুলো করতেছি, যেন আপনাদেরকে পরবর্তীতে এই সেশন গুলার সহযোগিতা করে। তো প্রথমেই আমরা শুরু করতেছি ফিজিওলজি ওয়ার্ডটা নিয়ে। দেখেন, এই ফিজিওলজিকে আমরা যদি ভাঙি, একটা পাচ্ছি ফিজিও আর একটা পাচ্ছি লজি। দেখেন, ফিজিও শব্দটা ফিজিক বা বডি, শরীরের সাথে সম্পৃক্ত, তাই না? তাহলে ফিজিও অর্থ হচ্ছে শরীর, আর লজি মানে হচ্ছে জ্ঞান বা বিদ্যা। ঠিক আছে, তাহলে আমরা এই ফিজিওলজিতে কথা বলবো হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ, এদের কাজের প্রসেস কিভাবে কাজ করতেছে, এই কাজ করার মাধ্যমে আমার বডি কিভাবে জীবিত থাকতে পারতেছে, এই সব নিয়ে কথা বলবো হচ্ছে আমাদের এই ফিজিওলজিতে। ঠিক আছে, তো সত্যি কথা বলতে গেলে এই ফিজিওলজি সাবজেক্টটা জাস্ট লাইক ফিজিক্স। ঠিক আছে, জাস্ট লাইক ফিজিক্স। এবং এই ফিজিক্স এর মতো বা ফিজিওলজি সাবজেক্টটা যার ভালো হবে, এই বেসের উপর তার বেস এই বেসের উপর দাঁড়াবে হচ্ছে তার ফার্মাকোলজি, এই বেসের উপর দাঁড়াবে তার প্যাথোলজি, এবং একটা ফ্যাসিনেটিং সাবজেক্ট মেডিসিন। ঠিক আছে, এই মেডিসিনও দাঁড়াবে আলটিমেটলি এগুলোর উপরেই, মেইনলি ফিজিওলজির উপরে। ঠিক আছে, তাহলে যাদের আপনার হচ্ছে মেডিসিনে ক্যারিয়ার করার চিন্তা ভাবনা আছে, তারা অবশ্যই অবশ্যই ফিজিওলজিকে অনেক বেশি গুরুত্ব দিয়ে পড়বে। ঠিক আছে, ফিজিওলজির গুরুত্ব অপরিসীম, প্রথম কথা। আচ্ছা, তো এখন প্রথমে আপনাদের যে প্রশ্ন আসবে, সেই প্রশ্নটা হচ্ছে, ভাই আমরা কি পড়বো, কোন বই পড়বো? ঠিক আছে, তো এটা নিয়ে আমরা অলরেডি অনেকেই আমাদের যে কিউরিসিটি সেখান থেকে জেনে আসছি যে আমরা গাইটন, জ্ঞানং, দেন হচ্ছে বিআরএস ফিজিওলজি, তারপর হচ্ছে স্যাম্বুলিঙ্গাম। ঠিক আছে, আরেকটা বই আছে লিন্ডা এসকোস্ট্যানজোর, এই বিভিন্ন বই আছে। কিন্তু আমরা যদি বলি আমরা কোনটা ফলো করব, মোস্টলি আমরা ফলো করব হচ্ছে আমাদের এই গাইটন বইটা। ঠিক আছে,
আমরা যখন ফার্স্ট ইয়ারে পড়তাম তখন আমরা এটাকে গাইটন না বলে ডিরেক্টলি বলতাম 1 টনের গাইটন। ঠিক আছে, কারণ এটা এত ভারী, প্রচুর ভারী, এবং এই বইটার যদি বলি পেজ সংখ্যা অনেক বেশি, প্রায় 1200-র কাছাকাছি বা হচ্ছে 1000-এর কাছাকাছি এরকম, মানে অনেক ভারী। আচ্ছা, এইটা হচ্ছে গাইটন, যেটা হচ্ছে আমাদের ফিজিওলজির একদম বলবো মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট, এবং আমাদের টিচাররা যারা কোশ্চেন করে, আমাদের প্রফেশনাল পরীক্ষায় যে কোশ্চেন গুলো আসে তার 95% আসবে আমাদের এই গাইটন রিলেটেড। ঠিক আছে, তারপরে জ্ঞানং। জ্ঞানং আমাদের সব পড়তে হয় না, আমাদের কিছু কিছু সাজেস্টিভ টপিক আমরা জ্ঞানং থেকে পড়বো। গাইটন আর জ্ঞানং এর মধ্যে একটা বেসিক পার্থক্য হচ্ছে গাইটনটা আমাদের আন্ডার গ্রেড লেভেলের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট, আমরা বুঝতে পারবো, এবং এটা হচ্ছে সহজ ভাষায় লেখা। আর এদিকে জ্ঞানংটা হচ্ছে তুলনামূলক একটু জটিল, মানে একটু জটিল বলতে এখানে একটু শর্ট করে লিখছে, এবং এই জিনিসপত্রগুলোর সাথে ক্লিনিক্যাল কোরিলেশন অনেক বেশি। ঠিক আছে, তাহলে ক্লিনিক্যালের জন্য কেউ চাইলে জ্ঞানং পড়তে পারে, কিন্তু তার প্রথমে অবশ্যই গাইডনটা ভালোভাবে পড়া থাকতে হবে। এখন একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই শুধু কি এগুলাই, বাকি যে বইগুলো দেখালেন এগুলো ইউজ হয় না? হ্যাঁ হয়। এর মধ্যে বিআরএস ফিজিওলজি, এটা সাধারণত হচ্ছে যারা ইউএসএমএলই প্রিপারেশন নেয় তারা অনেক সময় পড়ে। আর এই যে কোস্টাঞ্জো ফিজিওলজি, এটাও সেম, ইউএসএমএলই অ্যাসপিরেন্ট যারা তারা অনেক সময় পড়ে। আর এই যে স্যাম্বলিঙ্গাম, এই স্যাম্বলিঙ্গামের ফিজিওলজিটা, এটা হচ্ছে দেখা যায় কিছু কিছু টপিক, যেমন কার্ডিয়াক ফিজিওলজিতে কিছু টপিক এখান থেকে পড়তে হয়। ঠিক আছে, ওকে। এবং এখানে আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট নোট হচ্ছে যে আপনারা অনেকেই অনেকেই দেখবেন প্রথমে গাইটন পড়তেছেন, তারপরে গাইটন থেকে ডিট্যাচ হয়ে যাইতেছেন। তো আমার সাজেশনটা থাকবে অবশ্যই, অবশ্যই সবাই প্রথম 600 থেকে 700 পেজ, প্রথম 600 থেকে 700 বলতে অন্তত 600 থেকে 700 পেজ যেন আমরা গাইডনে পড়ে ফেলতে পারি আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে। ঠিক আছে, এবং এই নলেজটা আপনার এর পরের ইয়ারে ফার্মাকোলজি যখন পড়বেন কতটুকু যে লাগবে আপনি তখন উঠে বুঝতে পারবেন। মানে ফার্মাকোলজি মানে কি, ফিজিওলজিতে কোথাও একটা সমস্যা হয়েছে, ওই সমস্যাটা একটু সমাধান করার জন্য ওই ফিজিওলজির জায়গাটার মধ্যে ড্রাগ ইউজ করবো, এটাই হচ্ছে ফার্মাকোলজি। তার মানে ফিজিওলজি যার যত ভালো নলেজ, তার ফার্মাকোলজি নলেজ তত ভালো হবে। ঠিক আছে, ওকে। এখন এখন তো গেলে বই। এখন কথা হচ্ছে আমাদের শুধু কি ফিজিওলজি শুধু বই পড়লেই হবে? না, আমাদের আরো অনেক কিছু আছে। আমরা যদি আমাদের পরীক্ষার দিকে তাকাই, আমরা জানি আমাদের রিটেন পরীক্ষা থাকে, আমাদের ভাইবা পরীক্ষা থাকে, এবং আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকে। ঠিক আছে, ওকে। তো দেখা যায় এক একটা অংশের জন্য আমাদের এক একটা বইয়ের মধ্যে প্রায়োরিটি বেশি দিতে হয়। যেমন আমরা যে বই, আমরা বিভিন্ন বই নিয়ে কথা বললাম, এই বই বই হচ্ছে রিটেন ভাইবা দুটার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, বিশেষ করে ভাইবার জন্য। ঠিক আছে, এখন আসে প্র্যাকটিক্যাল। রিটেনের কথা আমি যাবো একটু পরে আবারও। দেখেন প্র্যাকটিক্যাল নিয়ে যদি একটু বলি, প্র্যাকটিক্যালের জন্য আমাদের টিচাররা সবচেয়ে বেশি ফলো করতে পারেন হচ্ছে এই সিএল ঘাই। ঠিক আছে, এখানে আসলে আমাদের ফিজিওলজি প্র্যাকটিক্যাল গুলো অনেক 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ হচ্ছে কি, আমরা ইন্টারমিডিয়েটে বলি বা এসএসসি তে বলি যে প্র্যাকটিক্যাল গুলো করে আসছি, সেই প্র্যাকটিক্যাল গুলা হাতে কলমে সেরকম অনেকেই শিখি নাই। কিন্তু আমাদের এই যে প্র্যাকটিক্যাল গুলা, বিশেষ করে ফিজিওলজি প্র্যাকটিক্যাল গুলো আমাদের সবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তার মানে এখানে প্র্যাকটিক্যাল স্কিপ করার কোনো স্কোপ নাই। ঠিক আছে, এবং এই প্র্যাকটিক্যালের বিভিন্ন প্রশ্ন, যেমন প্র্যাকটিক্যাল যখন হবে আপনার টিচাররা আপনাদেরকে ভাইবা যখন পরীক্ষা হয় তখন প্র্যাকটিক্যাল হতে হয়, সেখানে আপনাকে বিভিন্ন প্রশ্ন করবে। যে ধরেন একটা প্র্যাকটিক্যাল আপনি করে ফেলছেন, ওটা থেকে আপনাকে বলতেছে এটা কেন হলো, এই প্র্যাকটিক্যালটার নাম কি। ঠিক আছে, যেমন ধরেন হচ্ছে আপনাকে বললো যে কানের সাউন্ড শুনতে পাই কিনা এটার জন্য টেস্ট করতে, তখন আপনাকে বলবে যে কানের সাউন্ড যে শুনতে পাই কিনা এটা কোনটা টেস্ট করছো, টেস্ট আর কি কি টেস্ট আছে। ঠিক আছে, কি সমস্যা হলে তুমি কি বুঝবা, এই যে কোশ্চেন গুলা করবে, সিএল ঘেটেই কোশ্চেন আকারে এই প্রশ্নগুলো দেয়া আছে। ঠিক আছে, মানে কোশ্চেন আকারে দেয়া আছে, যার জন্য আপনি পড়লে আপনার কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে, পাশাপাশি ভাইবার জন্য প্র্যাকটিক্যাল অংশটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে গেল প্র্যাকটিক্যাল। এখন আসি হচ্ছে রিটেন ভাইবা। ভাইবা নিয়ে বলছি, অলরেডি বলে ফেলছি। এখন হচ্ছে গাইড, এটার কথা না বললেই নয়, যে অলরেডি আপনারা হয়তো জেনে থাকবেন যে আমরা বইয়ের পাশাপাশি গাইডই ফলো করি, তাই না? এবং অনেকে সত্যি কথা বলতে বই বাদ গাইড বেশি এই জিনিসটা ফলো করা শুরু করে। ঠিক আছে, তবে আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব আপনারা এই কাজটা করার চেষ্টা করবেন না। কেন? আপনি যতক্ষণ পারবেন বই পড়েন। ঠিক আছে, আমাদের পড়ার স্টাইলটা কেমন আমরা একটু পরে ওটা নিয়ে বলবো, কিন্তু আমার কথা হচ্ছে যারা বই পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন, দেখবেন যে বই পড়ার পরে একটা সিনারিও তৈরি হইতেছে, যে কিসের পরে কি একটা প্রসিডিউর তৈরি হইতেছে, যার মাধ্যমে আমরা টোটাল বিষয়টাকে বুঝতে পারতেছি। কিন্তু আপনি হুট করে যদি গাইডে চলে যান, গাইডটা কেমন, ধরেন আপনার একটা প্রশ্ন আছে, ওই প্রশ্নের এখানে আনসার দেয়া আছে, আবার একটা প্রশ্ন আছে, আবার হচ্ছে প্রশ্নের আনসার দেয়া আছে। এবং এই প্রশ্ন কোনগুলা, এগুলো হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির আসা কোশ্চেন, যেগুলো হচ্ছে প্রফেশনাল পরীক্ষায় আসে, যেমন ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যেটা হয়, রাজশাহী ইউনিভার্সিটির আন্ডারে যেগুলো হয়। ঠিক আছে, মানে এখান থেকে দেখবেন অধিকাংশ প্রশ্নগুলোই হচ্ছে আমাদের এই বিভিন্ন ভার্সিটি কেন্দ্রিক। ওকে, তার মানে আমাদের গাইড পড়বো, রিটেনের জন্য গাইড পড়বো এবং পড়তে হবেও।
কিন্তু আমরা শুধুমাত্র গাইড কেউ পড়বো না, অবশ্যই ফার্স্টে বই পড়বো, তারপরে গাইড পড়বো। ঠিক আছে? ওকে, এখন চলে আসি আমরা প্রশ্ন, আমাদের মনে কি কি প্রশ্ন আসলে আমরা সেই প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবো একটা একটা করে। প্রথম কথা, কি পড়বো? দেখেন, আমরা প্রথমেই বলছি আমরা বই পড়বো, গাইডও পড়বো, এবং যাদের যাদের ভালো লাগে প্র্যাকটিক্যালের জন্য আমরা ওই সিএল ঘাইয়ের যে বইটা আছে, এই সিএল ঘাইয়ের বইটা পড়বো। ঠিক আছে? ওকে, এখন আসি যে আমরা আইটেমের আগে ভাই আমরা কি কি পড়তে পারি, কার্ডের আগে কি পড়বো, টার্মের আগে কি পড়বো, আর প্রফের আগে বা কি পড়বো। দেখেন, আইটেমের আগে আমরা সবচেয়ে বেশি সময় পাবো, এবং আইটেমের আগে সম্ভব হলে ফার্স্টে আমরা কি করবো, বই পড়ে নেবো। কারণ বই পড়লে আমাদের একটা বেসিক নলেজ তৈরি হবে। এই বেসিক নলেজ তৈরি হওয়ার পর আপনি যদি ওই টপিক রিলেটেড গাইডটা পড়ে নেন, দেখবেন যে ম্যাক্সিমাম আপনার বই অলরেডি পড়া হয়ে গেছে, আপনি জাস্ট গাইডের রিভিশন দিতেছেন। এতে সুবিধা হবে কি, যখন আপনি একবার বই পড়তেছেন, এই জিনিসটা আপনার অনেক সময় ধরে মনে থাকবে। ঠিক আছে? এবং দেখা যাবে কি একটা সময় পর আপনার অনেক কিছু ভুলে যাইতেছেন, কিন্তু এই যে বই একবার পড়ছিলেন, এই বইটা তো আপনার পিজিতে যখন যাবেন তখন তো আবার আপনাকে পড়তে হবে। তাহলে পিজিতে যখন পড়বেন তখন কি আপনার আবার রিভিশন দিতে হবে না? হ্যাঁ, তখন দেখা যাবে যার বই পড়া আছে ও খুব তাড়াতাড়ি এই বিষয়গুলো আবার ক্লিয়ার করে ফেলতে পারবে। ঠিক আছে? ওকে, তাহলে প্রথমে আমরা আইটেম ক্লিয়ার করতে প্রথমে বই পড়বো, তারপরে গাইড করবো। ঠিক আছে? এবং তারপরে আমরা আইটেমে বসে যাব। ওকে, তারপরে কথা আসে যে ভাই কার্ড পরীক্ষা, টার্ম পরীক্ষা, প্রফ পরীক্ষা। এখানে বলে রাখি, আইটেম জিনিসটা হচ্ছে কি, প্রতিদিন একটা ছোট ছোট টপিকে, ধরেন একটা বইয়ে অনেকগুলো চ্যাপ্টার আছে, এই একটা চ্যাপ্টার, এই একটা চ্যাপ্টার, এই অনেকগুলো চ্যাপ্টার আছে। ধরেন আমরা প্রতিদিন একটা ছোট ছোট চ্যাপ্টার, এই চ্যাপ্টারে একদিন পরীক্ষা দিব, এই চ্যাপ্টারে একদিন পরীক্ষা দিব। এই যে ছোট ছোট পরীক্ষাগুলা, এদেরকে বলা হয় আইটেম। ঠিক আছে? এরকম ধরেন অনেকগুলো আইটেম, ধরেন 3টা আইটেম নিয়ে একটা পরীক্ষা হবে, এটাকে বলা হবে কার্ড পরীক্ষা। ঠিক আছে? আবার ধরেন এটা একটা কার্ড হইলো, আবার এই টপিক গুলো নিয়ে আরেকটা কার্ড হইলো, তাহলে 2টা কার্ড। এই 2টা কার্ডের টপিক নিয়ে কি হবে, 2টা কার্ডের টপিক নিয়ে হবে একটা প্রফেশনাল পরীক্ষা, সরি টার্ম পরীক্ষা। ঠিক আছে? এবং এরকম টোটাল আমাদের 3টা টার্ম পরীক্ষা দিতে হয়। ধরেন হচ্ছে, এটা তো একটা টপিক বললাম, এখানে আরো টপিক আছে, আবার আরো টপিক আছে। ঠিক আছে? এই যে 3টা টার্মের টপিক, এই 3টা টার্মের টপিক মিলাই আমাকে প্রফ দিতে হবে, এবং প্রফে রিটেন, ভাইবা, তারপরে হচ্ছে সবকিছু দিতে হবে। মার্কস ডিস্ট্রিবিউশন একটু পরে বলবো আমরা, কিন্তু আমরা জাস্ট বেসিক কথাবার্তা বলে এখন বলে নিতেছি। তাহলে দেখেন, কার্ডের আগে আমরা কি করবো। দেখেন, কার্ডের আগে আমাদের মেইন প্রশ্নগুলো কোত্থেকে আসে, মেইন প্রশ্নগুলো আসে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে। ঠিক আছে? দেখা যাবে যে যে ইউনিভার্সিটির আন্ডারে পড়ালেখা করতেছি, তাদের ওই ইউনিভার্সিটি কোশ্চেন গুলো বেশি সলভ করতে হবে, এবং ওগুলাই ম্যাক্সিমাম ক্ষেত্রে পরীক্ষায় আসবে। তার মানে আমরা যদি কার্ড পরীক্ষা দিতে চাই, তখন আমাদের বেশি টপিক পড়তে হবে, তখন চাইলেই আমরা বইটাকে স্কিপ করে গাইডে শিফট করতে পারি। এখন আসি টার্ম। টার্ম কি, আর একটু বেশি টপিক নিয়ে। ঠিক আছে? মানে একটু বেশি টপিক হওয়ার কারণে দেখা যায় বই অত ভালোভাবে পড়ার সুযোগ থাকে না, সেক্ষেত্রেও আমরা গাইডে শিফট করতে পারি। এখন প্রশ্ন আসছে, ভাই প্রফেশনাল পরীক্ষায় কি করব? প্রফেশনাল পরীক্ষায় আমাদের প্রত্যেকেরই প্রফেশনাল পরীক্ষার আগে প্রায় 1 মাস, অন্তত 1 মাস গ্যাপ থাকে, কোনো ক্লাস হয় না, তখন আমরা প্রফেশনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিই। তো এই সময়টাতে আমরা বই পড়ার পাশাপাশি গাইডও পড়বো। ঠিক আছে? শুধু গাইড অবশ্যই পড়বো না, কেন? কারণ আমাদের যে রিটেন প্রশ্নগুলো অনেকাংশে দেখা যাবে গাইড থেকে কমন করে যাবে, কিন্তু যে ভাইবা প্রশ্নগুলো হবে, এই ভাইবা প্রশ্ন এমন এমন জায়গা থেকে হবে, দেখবেন যে কিছু কিছু কোশ্চেন গাইড থেকে হুবহু চলে আসছে, কিন্তু কিছু কিছু কোশ্চেন অনেক অনেক বইয়ের ভেতর থেকে আসছে। ঠিক আছে? মানে ওগুলো আপনি গাইড পড়লে কখনোই আনসার করতে পারবেন না। তাহলে এই বিষয়গুলো আমাকে যদি ক্লিয়ার হতে হয়, অবশ্যই আমাকে বই পড়তে হবে, এবং এই জায়গাটাতে আমাদেরকে বই পড়ার বিকল্প নাই। তাহলে দেখেন, আপনি যদি আইটেমের সময় বই না পড়েন, এই জায়গাটাতে এসে কিন্তু আপনার জন্য বই পড়াটা প্রায় অসম্ভব হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, তাছাড়া আরেকটা প্রশ্ন আপনাদের মাথায় চলে আসে যে ভাই, এত কিছু পড়ার সময় হবে কিনা, বা পড়লে ক্ষতি মানে ভালো হবে কিনা, না পড়লে খুব বেশি ক্ষতি হবে কিনা। না পড়লে যদি মনে হয় যে অনেক ক্ষতি হবে, না, ক্ষতি অবশ্যই হবে, এবং এই ক্ষতিটা মানে আপনারা বুঝতে পারবেন একটু সিনিয়র হওয়ার পরে। যেমন এই যে সময়টাতে আমি এখন 4th ইয়ারে আছি, আমি এই 4th ইয়ারের কথা যদি বলি, ফার্স্ট ইয়ারে আমার এরকম অনেক ফ্রেন্ড ছিল যারা হচ্ছে তুলনামূলক কম পড়ছে, কিন্তু এই 4th ইয়ারে আসার পরে দেখা যায় অনেক, মানে আমি কি বলবো, আমি যদি বলি এখন 95% স্টুডেন্ট হচ্ছে মেইন বইগুলো ফলো করে, এবং মেইন বইগুলো ফলো করার পাশাপাশি তারা গাইডও ফলো করে, এবং শুধু তাই না, এখন থেকে তারা পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন নিতেছে। তার মানে আপনি, আর এখনকার কথা যদি চিন্তা করি, এটা তো আমাদের ব্যাচ, আপনাদের প্রায় 2-3 বছরের সিনিয়র আমরা। আপনাদের যে ব্যাচটা হবে, সেই ব্যাচটা হবে আরো আপডেটেড। আমি নিজে দেখছি একটা ইউএসএমএল গ্রুপে একজন 24-25 মানে সেশনের ক্যান্ডিডেট বলতেছে যে ভাই আমি প্রথম থেকে হচ্ছে ইউএসএমএল প্রিপারেশন নিতে চাই। ইউএসএমএল টা হচ্ছে, মানে ধরেন ইউএস এর একটা হচ্ছে লাইসেন্সিং পরীক্ষা, এটা দিলে আপনি হচ্ছে ইউএসএ তে চলে যেতে পারবেন। তাহলে চিন্তা করেন আপনার ব্যাচমেট গুলো আপনার মানে কত আপডেটেড। ঠিক আছে? তাহলে আপনার এই কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে, বই মাস্ট, বই মাস্ট। যারা পিছায় যাব তারা কিন্তু প্রথম থেকেই পিছায় যাব, পরে আমাদের এই পিছানো অংশ থেকে নিজেদেরকে মানে তুলে নিতে কিন্তু অনেক সমস্যা হবে। ঠিক আছে? তাহলে এই গেল কি পড়বো।
এখানে বই পড়লে হয় অবশ্যই, কথা সত্য, আর গাইডও লাগবে। কেন লাগবে? কারণটা হচ্ছে যে দেখেন আমাদের যে গাইডে কি থাকতেছে, এই ঢাকা ইউনিভার্সিটি, দেন হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি, ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, সাস্ট, ঠিক আছে, এদের হচ্ছে বিভিন্ন প্রফেশনাল পরীক্ষার প্রশ্ন থাকবে হচ্ছে গাইডে, ঠিক আছে। তো আমাদেরকে যদি পরীক্ষায় পাশ করতে হয়, বই পড়লে তো আমরা ইনাফ নলেজ গেইন করব, কিন্তু আমাদেরকে পরীক্ষায় পাশ করতে হলে আলাদা করে গাইড পড়তে হবে, ঠিক আছে। তো এজন্যে আমরা বই পড়ার পাশাপাশি গাইডটাকে ফলো করব, ঠিক আছে। তো এটা হচ্ছে এক ধরনের স্টুডেন্টের কথা থাকবে যে ভাই বই ফলো করি, গাইড ফলো করবো না করলে তো সমস্যা হওয়ার কথা না। আমি তাদেরকে বলবো না, বইও ফলো করতে হবে, গাইডও ফলো করতে হবে। আর সেকেন্ড কোয়ালিটির স্টুডেন্ট যারা, তারা কি বলবে? তারা বলবে যে ভাই গাইড পড়লেই তো হওয়ার কথা, পাশ করে যাব, বই কেন পড়তে হবে? বই না পড়লে কি সমস্যা হবে না? বিষয়টা হচ্ছে গাইড পড়লে পাশ করে যাবেন ইজিলি, ওকে ঠিক আছে, কিন্তু আপনার যে বেসিক নলেজটা, যেই নলেজ দিয়ে আপনি ডাক্তারি করবেন, বিষয়টা কেমন? ধরেন আপনি এখন যে নলেজটা গেইন করতেছেন, একটা নির্দিষ্ট সময় পর কিন্তু আপনি আর এই বইগুলো নিয়ে বসে বসে যে প্রত্যেকটা টপিক পড়ে পড়ে ডাক্তারি করবেন এরকম না। এখান থেকে আপনার একটা কম্প্যাক্ট নলেজ সবসময় আপনার মধ্যে থাকবে। এটাকে আমরা কি বলতেছি? এটাকে বলতেছি আমরা রেসিডুয়াল নলেজ। রেসিডুয়াল নলেজ, ঠিক আছে। তাহলে এই যে রেসিডুয়াল নলেজ, এই রেসিডুয়াল নলেজ যদি হয় তখনই আপনি রেসিডুয়াল নলেজ দিয়ে ডাক্তারি করতে পারবেন। এখন যদি ডাক্তারি করতে চান, তাহলে তো আপনার রেসিডুয়াল নলেজের জন্য অবশ্যই বই পড়তে হবে। গাইড পড়লে রেসিডুয়াল নলেজ হবে না এটা না, কিন্তু ওই যে বলছি, গাইড মানেই হচ্ছে জাস্ট কিছু কোশ্চেন এবং অধিকাংশ সেই কোশ্চেনের উত্তরগুলো একেবারে কোনটার পর কি হচ্ছে একদম সিকোয়েন্সিয়াল ম্যানারে আপনি হচ্ছে গাইড থেকে তেমন জানতে পারবেন না, ঠিক আছে। এই জন্য আমাদেরকে দুইটাই ফলো করতে হবে। এখন আসি পড়াশোনাগুলো কিভাবে পড়বো। দেখেন আমি আবার বলতেছি যে ফার্স্টে আমরা একটা বই পড়বো, বই পড়ার পরে সেটা রিলেটেড গাইডের টপিক পড়ে নিব, মানে আইটেমের কথা বলতেছি, ঠিক আছে। তার চেয়ে আরেকটা বিষয় হচ্ছে ভাইবার জন্য ফোকাস করতে হবে, সেটা হচ্ছে টিচারদের লেকচার, ঠিক আছে। টিচারদের লেকচারে টিচাররা, ধরেন আপনাদের এরকম মনে হতে পারে যে অধিকাংশ টিচারদের ক্লাসে হয়তো আপনাদের হয়তো হতে পারে যে পছন্দ হচ্ছে না, আবার এরকম অনেক টিচারই থাকবে যাদের ক্লাস অনেক অনেক ভালো, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যদি টিচারের লেকচার ক্লাস নাও ভালো লাগে, তাও টিচারের ক্লাস করতে হবে। বিশেষ করে উনি কিছু কিছু প্রশ্ন বলে দিবে ক্লাসের মধ্যে, যে ভাইবা রিলেটেড এই প্রশ্নগুলো আসে। আপনি কি পড়তেছেন না পড়তেছেন, টিচারের ক্লাস করতেছেন কি না করতেছেন, এর থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে এই প্রশ্নগুলো আপনি কালেক্ট করে রাখতেছেন। কারণ হচ্ছে এই টিচারগুলাই বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রফেশনাল পরীক্ষায় বসে, তাদের সাথে অন্য টিচাররা আসে, তারা তাদের কোশ্চেন দেখে শুনে, ঠিক আছে। তো এখান থেকে তাদের একটা আইডিয়া হয়ে যায় যে কি প্রশ্ন আসতে পারে এই টপিক রিলেটেড, ঠিক আছে। তো এই জন্য আমাদেরকে এই প্রশ্নগুলো সম্বন্ধে ধারণা থাকতে হবে। আর আসি সিনিয়রদের নোট। এটা হচ্ছে আগে ভালোই প্রচলিত ছিল, কিন্তু এখন তেমন প্রচলিত না। আর কিভাবে পড়বো, এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে ডেমো। ডেমো জিনিসটা কি? বিষয়টা হচ্ছে ধরেন আপনি যা পড়লেন, আপনার ট্রাই করতে হবে এই পড়াটা আপনি যদি আরেকজনের কাছে বলতে পারেন বা আরেকজনকে বোঝাতে পারেন। যখন আপনি আপনার পড়াটা আরেকজনকে ক্লিয়ারলি বোঝাতে পারছেন, তখন আপনি মনে রাখবেন যে হ্যাঁ, আপনার কনসেপ্ট ক্লিয়ার, ঠিক আছে। এবং মেডিকেলে এই কনসেপ্ট ক্লিয়ার করার জন্য ডেমো গুরুত্বটা আপনি এখন না বুঝলেও কিছুদিন পর ঠিকই বুঝতে পারবেন, ঠিক আছে। তো এজন্য আমাদেরকে ডেমো দেওয়ার প্র্যাকটিস করতে হবে। আমাদের মুসা ভাই কিন্তু একদম কি বলবো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অনেক অনেক ডেমো দিত, থার্ড ইয়ার এগুলোতে ডেমো দিয়ে দেখা গেছে তার একটা নলেজের উপর একটা আয়ত্ত চলে আসছে, ঠিক আছে। তো এই জন্য কিন্তু সে এখন দেখা যাইতেছে যেখানে পরীক্ষা দেয়, পিজি পরীক্ষা, সেখানেই চান্স হয়ে যাইতেছে তার, ঠিক আছে। তো আমাদের এই কাজটা করতে হবে। আচ্ছা, এখন কিছু কিছু বইয়ের কথা আমি একটু দেখাতে চাই যে বইগুলো কিভাবে পড়া যায়। আমি যদি একটু বই দেখাই, আচ্ছা আমি এখানে চলে আসতেছি, একটু সময় দিবেন আমাকে। ওকে, তো আমরা একটা টপিকে চলে যাইতেছি। ধরেন আমরা হচ্ছে রেনাল সিস্টেমে চলে আসলাম, ঠিক আছে। তো ফার্স্টে আমরা কি করব? ফার্স্টে হচ্ছে আমরা বইটা খুলে রিডিং দেওয়া শুরু করব, পড়া শুরু করব। ফার্স্ট হচ্ছে সবগুলো লাইনে আমাদেরকে পড়তে হবে। প্রথমবার আমরা যখন যে কোনো সাবজেক্ট পড়ি, আমরা কি করি? ফার্স্ট হচ্ছে সব পড়ি, তাই না? তো আমার কাজ হচ্ছে প্রথমবার যখন পড়বো, তখন আমি এরকম ভাবে সব পড়বো, দাগায় দাগায় সব পড়বো, ঠিক আছে। তো এইগুলো দেখেন, এই দাগায় দাগায় পড়ার কেন কেন বলতেছি, যখন আপনি প্রফের আগে রিভিশন দেবেন, আপনার সব রিভিশন দেওয়া লাগবে না, জাস্ট এই পয়েন্টগুলো মার্ক করে ফেলবেন। আরেকটা বিষয় হচ্ছে, দেখেন সবকিছু কিন্তু পড়বেন না। ধরেন আপনার একটা কিওয়ার্ড, এই যে গ্লুকোনিওজেনেসিস, এই কিওয়ার্ডটা মার্ক করতে হবে, ঠিক আছে। তখন আপনি জাস্ট এই কিওয়ার্ডের উপর ফোকাস করে এইটার আন্ডারলাইন করে রাখবেন। এতে সুবিধা হবে কি, আপনার পুরো লাইন পড়ে অনেক সময় নষ্ট করতে হবে না। বাট যেটার ক্ষেত্রে আবার শুধু কিওয়ার্ড দাগালে আপনার মনে থাকে না, ওইটা আবার পুরো লাইন দাগাতে হবে, ঠিক আছে। এই কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। তাহলে ধরেন আমি এই চ্যাপ্টারটা হচ্ছে এখান থেকে পুরোটা পড়ে নিলাম, ঠিক আছে। ধরেন এখান থেকে পড়ে নেওয়ার পরে এখানে ক্লিয়ার হয়ে গেল, তারপর আমি কি করব, এটা হচ্ছে আমাদের পড়ে নেওয়ার পরে আমরা গাইডে শিফট করব, ঠিক আছে। গাইড
ধরেন আমার কাছে এখন ফিজিওলজিটা নাই, আমি কনসেপ্ট দেখাইতেছি, মানে আমাদের মাইক্রোবায়োলজির একটা গাইড এটা দেখাইতেছি। ধরেন এই যে একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনের আনসার, এই যে কোশ্চেন, এই কোশ্চেনের নিচে এটা হচ্ছে আনসার, ঠিক আছে। তারপরে দেখেন আবার হচ্ছে কোশ্চেন, আবার আনসার। তাহলে এইভাবে হচ্ছে গাইডগুলা ওরিয়েন্টেশন করা থাকে। এবং দেখেন এইগুলো হচ্ছে এই বোর্ডের কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছে, আসলে বোর্ড না, ইউনিভার্সিটি কোশ্চেন, ঠিক আছে। ওকে, তাহলে এটা পড়লাম। এটা পড়ার পরে যদি কারো সময় থাকে আমি বলবো তারা জ্ঞানন থেকে, কোত্থেকে, জ্ঞানন থেকে কিচ্ছু পড়া লাগবে না, জাস্ট একটা দুইটা বক্স আছে, এই একটা দুইটা বক্স আমরা পড়ে নিব। ধরেন আমি জাস্ট একটা অংশে যদি চলে যাই, ধরেন যে আমি হচ্ছে রেসপিরেটর রেনাল সিস্টেমে চলে গেলাম। তো এই রেনাল সিস্টেম থেকে আপনি কি সব পড়বেন? কিচ্ছু পড়ার দরকার নেই। আপনি ছবিগুলো যেগুলো আছে ছবিগুলো দেখবেন, আর এখানে কিছু কিছু বক্স থাকে, সেই বক্সগুলো আমরা দেখবো। যেমন আমি একটা বক্স বের করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। আহ, আশা করি একটু নিচের দিকে গেলে পাওয়া যাবে। এগুলো সব পড়া লাগে না আসলে, জ্ঞানম তো তার মধ্যে। এই যে আমি বলতেছিলাম এই বক্সগুলোর কথা, এই বক্সগুলো হচ্ছে ক্লিনিক্যালের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমাদের কাজ হচ্ছে এই বক্সগুলো রিডিং দেয়া, ঠিক আছে। সব পড়বো না, বাট এই যে ক্লিনিক্যাল বক্স, এই ক্লিনিক্যাল বক্সগুলোকে আমরা রিডিং দিব, ঠিক আছে। এতে হবে কি, মানে আমার ওভারঅল একটা আইডিয়া হয়ে যাবে। এবং কেউ যদি এভাবে পড়েন, আপনি ধরে রাখেন আপনি যেখানেই পরীক্ষা দেন, আপনার আইটেম হোক, কার্ড টার্ম প্রফ হোক, অথবা পোস্ট গ্রাজুয়েশন কোনো পরীক্ষা হোক, সেটা হোক দেশের ভেতরে বা দেশের বাইরে, আপনার কোথাও চান্স পাওয়া নিয়ে টেনশন করা লাগবে না, এতটুকু আমরা আশা করতে পারি। কারণ পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষায় যে প্রশ্নগুলো, এগুলো মেনলি হয় থেকে এই গাইটন জ্ঞান, এই মেইন সাবজেক্টগুলো থেকে হয়, ঠিক আছে। তো আশা করি বই পড়া রিলেটেড একটা নলেজ আপনারা পেয়ে গেছেন। ওকে, এখন পরীক্ষা নিয়ে যদি কিছু বলতেন, এই প্রশ্নটা আপনাদের অনেকের মাথায় আসবে। তো এটা নিয়ে কথা হচ্ছে যে ধরেন আমাদের, এটা হচ্ছে আমাদের ফিজিওলজি, ধরেন টপিক, ধরেন একটা চ্যাপ্টার, দুইটা চ্যাপ্টার, তিনটা চারটা পাঁচটা, এরকম অনেকগুলো চ্যাপ্টার আছে। তো প্রথমে প্রত্যেকটা চ্যাপ্টারের, ধরেন এই চ্যাপ্টারে একদিন পরীক্ষা, তারপরের দিন আবার এই চ্যাপ্টারের পরীক্ষা, এই যে প্রতিদিন একটা একটা চ্যাপ্টারের পরীক্ষা, এদেরকে বলা হয় আইটেম। আইটেম রিটেনও হতে পারে, ভাইভাও হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে ভাইভা হয়। ওকে, তো ধরেন এরকম অনেকগুলো আইটেম নিয়ে একটা পরীক্ষা হবে, সেটাকে বলবো আমরা কার্ড, ঠিক আছে। তাহলে একটা কার্ড হলো, সেম ভাবে আবার এই আইটেমগুলো নিয়ে আবার একটা হবে কার্ড, ঠিক আছে। এই দুইটা কার্ডের টপিক মিলে আবার একটা পরীক্ষা হবে, সেটা হচ্ছে টার্ম, ঠিক আছে। তো এরকম টার্ম পরীক্ষা হয় টোটাল তিনটা, মানে ধরেন এটা তো কিছু টপিক, আবার কিছু টপিক আছে, আবার কিছু টপিক আছে। তাহলে এরকম তিনটা টার্ম পরীক্ষা দিলে আপনি তারপর হচ্ছে প্রফ পরীক্ষা দিবেন, ঠিক আছে। ওকে, মার্কস ডিস্ট্রিবিউশনের কথা যদি বলি, আইটেমের মার্কস হচ্ছে 10, কার্ডের মার্কস সাধারণত থাকে হচ্ছে, কোনো কোনো কার্ড শুধুমাত্র রিটেন থাকে, কোনো কোনো কার্ড রিটেন প্লাস ভাইভা থাকে, ঠিক আছে। তো রিটেন প্লাস ভাইভা যেগুলা, আবার দেখা যায় সব কার্ডের আবার হচ্ছে প্র্যাকটিক্যাল একসাথে থাকতে পারে, যেমন অ্যানাটমি সবসময় দেখা যায় রিটেন, ভাইভা, প্র্যাকটিক্যাল সব একসাথে হয়, ঠিক আছে। মানে একসাথে হয় বলতে পরীক্ষাগুলো হয় আর কি। তো কার্ড পরীক্ষাগুলো অনেকাংশে দেখা যায় এই সেগমেন্টগুলো 50 মার্কস করে হয়, ঠিক আছে। আর টার্ম কি, টার্ম হচ্ছে প্রায় এর দ্বিগুণ মার্কস, ঠিক আছে। ওকে, আর প্রফের ক্ষেত্রে আমরা যদি ফিজিওলজির কথা বলি, ফিজিওলজির ক্ষেত্রে প্রফ হয় হচ্ছে 400 মার্কের। আমরা একটু যদি নাম্বার ডিস্ট্রিবিউশনটা দেখি, দেখেন আমাদের এই যে ফিজিওলজি, এ হচ্ছে টোটাল 6টা কার্ড। আমরা যদি একটু মার্ক করি, এই যে প্রথম দুইটা, এই দুইটা মিলে হচ্ছে ফার্স্ট কার্ড, কার্ডিওভাস্কুলার হচ্ছে সেকেন্ড কার্ড, রেসপিরেটরি হচ্ছে থার্ড কার্ড, এবং এটা সবচেয়ে ছোট, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল আর রেনাল এটা মিলে হচ্ছে ফোর্থ কার্ড, দেন এন্ডোক্রাইন আর রিপ্রোডাক্টিভ ফিজিওলজি এগুলো নিয়ে হচ্ছে ফিফথ কার্ড, আর বাকিগুলো হচ্ছে সিক্সথ কার্ড। এই টোটাল 6টা কার্ড। তারপরে এই দুইটা কার্ডের টপিক নিয়ে ফার্স্ট টার্ম, এই দুইটা কার্ডের টপিক নিয়ে সেকেন্ড, এরকম করতে করতে পরে থার্ড টার্ম, ঠিক আছে। ওকে, সবগুলো দেখেন দেওয়ার পরে আপনার হচ্ছে প্রফেশনাল পরীক্ষা হবে। প্রফেশনাল পরীক্ষায় যে রিটেন পরীক্ষাগুলোতে দেখেন তিনটা সেগমেন্ট থাকে। একটা হচ্ছে ফর্মেটিভ, মানে এটা হচ্ছে আপনার ক্লাস অ্যাটেন্ডেন্স, আর আপনাদের কিছু স্পেশাল ক্লাস হয় যেগুলোকে বলা হয় ইন্টিগ্রেটেড টিচিং। মানে হচ্ছে আপনি অ্যানাটমি পড়েন, আপনি ফিজিওলজি পড়েন, আপনি বায়োকেমিস্ট্রি পড়েন, এর সাথে সাথে আপনার হচ্ছে প্যাথোলজি এবং মাইক্রোবায়োলজি বা মেডিসিন, ঠিক আছে, এদের কানেকশন দিয়ে 2-3 ঘন্টার একটা ক্লাস হয়, এটাকে বলা হয় ইন্টিগ্রেটেড টিচিং। আমাদের বছর থেকে এটা শুরু হয়েছে, ঠিক আছে। এবং এইখানে কিন্তু ক্লিনিক্যাল জিনিসপত্রগুলোকে অনেক বেশি কোরিলেট করা হয়, মানে আপনার প্রথম থেকে এটার সাথে অ্যাডাপ্ট করাই নিতেছে, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাসেসমেন্ট, আর হচ্ছে এমসিকিউ আর এসিকিউ। দেখেন এখানে আমাদের প্রায় 20টার মতো এমসিকিউর মতো থাকে, ঠিক আছে। কিছু হচ্ছে ট্রু ফলস, কিছু হচ্ছে সিঙ্গেল বেস্ট অ্যান্সার, মানে হচ্ছে 4টে অপশন দেওয়া থাকবে, সেখান থেকে আমাকে একটা বেস্ট অপশনকে চুজ করতে হবে, এটা হচ্ছে আপনার এই সিঙ্গেল বেস্ট অ্যান্সার, ঠিক আছে। আর যেটা এমসিকিউ সেগুলো হচ্ছে, আরেকটা হচ্ছে মাল্টিপল ট্রু ফলস, ওগুলো হচ্ছে ধরেন অনেকগুলো জিনিসপত্র দেওয়া থাকবে, একটা ট্রু আর একটা ফলস এরকম, ঠিক আছে। তাহলে এই হচ্ছে এগুলা। আর হচ্ছে রিটেন হবে হচ্ছে 70 মার্কসের। ওকে,
এটা হচ্ছে পেপার 1 আর পেপার 2 সেম, মানে আলাদা আলাদা দিন পরীক্ষাগুলো হবে। পেপার 1 যেদিন পরীক্ষা হবে সেদিন হচ্ছে এই টপিকগুলো পড়ে আসতে হবে, পেপার 2 যেদিন পরীক্ষা হবে সেদিন এই টপিকগুলো পড়ে আসতে হবে, মানে আলাদা 2 দিন এই রিটেন পরীক্ষাটা হবে। তারপরে আসি হচ্ছে প্র্যাকটিক্যাল আর ওরাল, এই দুইটা হবে একদিনে, ঠিক আছে। এবং এই যে বোর্ড 1 বোর্ড 2 এটা একদিনেই হবে, আবার প্র্যাকটিক্যালও একদিনেই হবে, ঠিক আছে। মানে টোটাল এই অংশটা হচ্ছে একদিনে হবে। টোটাল মার্কস যদি আপনি দেখেন, এখানে 200, এখানে 100, এখানে 100, টোটাল হচ্ছে 400 মার্ক। এবং প্রত্যেকটা জায়গায় আপনাকে মিনিমাম 60% মার্কস গেইন করে পাস করতে হবে, ঠিক আছে। কেউ যদি অনার্স পেতে চান তাহলে হচ্ছে তার 85% অর অ্যাবাভ মার্কস পেতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের পরীক্ষার মার্কস ডিস্ট্রিবিউশন। এখন অনেকের প্রশ্ন থাকে যে ভাই আমি ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া এসব দেশে পরীক্ষা দিয়ে মানে চলে যেতে চাই, আমি দেশে থাকতে চাই না, কিভাবে এখন থেকে প্রস্তুতি নিব? আমার আগের কথাটাই আমি রিপিট করব, যারা বই ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করে পড়বে তাদের আলাদা করে যদি কিছু নাও পড়ে কোনো প্রবলেম নাই। আমি বলবো আলাদা করে কিছু এখনো পড়ার দরকারও নাই, যদি সে চাইলে এগুলা পড়তে পারে। জাস্ট এই ক্লাসগুলা যখন সে বারবার এগুলো মানে বইগুলো বারবার পড়বে, গাইডন, তারপর হচ্ছে জ্ঞানং, এগুলো পড়বে, তখন যদি তার সময় থাকে সে এক্সট্রা হিসেবে কিছু জিনিসপত্রের মধ্যে ফোকাস করতে পারে। যেমন ইউএসএমএল এর একটা বই আছে ফার্স্ট এইড, ঠিক আছে। এই ফার্স্ট এইডে এই ফিজিওলজি পোর্শনটা সে একটু দেখে নিতে পারে যদি চায়, ঠিক আছে। বাট আমি বলবো আপনারা চেষ্টা করেন এই জিনিসটার প্রতি ফোকাস থাকতে, বইয়ের প্রতি ফোকাস থাকতে, তাহলে আপনাদের আর কিচ্ছু লাগবে না। এবং প্রত্যেকটা বছরে আপনি যে সময়গুলো পাচ্ছেন, আপনার দায়িত্ব হচ্ছে এই সময়গুলোর মধ্যে এই সাবজেক্টগুলো একেবারে ক্লিয়ার করে চলে যাওয়া, ঠিক আছে। আপনি ধরেন এইগুলো ক্লিয়ার না করে এইগুলোর দিকে যদি ফোকাস করেন তাহলে দেখবেন দিন শেষে আপনার মানে কি বলবো, ভালো আউটপুট আপনি পাচ্ছেন না, ঠিক আছে। এই জন্য আপনি ফার্স্টে গাইডন, জ্ঞান এগুলোতে ফোকাস করেন, সময় পেলে বাকি। ওকে, তা এই হচ্ছে কথাবার্তা। এখন আমরা কথা বলতে চাচ্ছি যে ফিজিওলজি আপনি ফিল করবেন, ফিজিওলজি সাবজেক্টটা কেমন, পড়াটা কেমন, আমরা একটু এটা দেখে নিতে চাইতেছি। তাহলে আমি আজকে ছোট্ট কিছু টপিক নিয়ে একটু কথা বলবো এবং তার সাথে কিছু ক্লিনিক্যাল কোরিলেশনও থাকবে। তো আমি গত বছর মেল রিপ্রোডাক্টিভ ফিজিওলজি নিয়ে কিছু ক্লাস নিয়েছিলাম, তো আজকে সেখান থেকে জাস্ট একটা কথা আপনাদেরকে মনে করাই দেবো। আচ্ছা, আপনারা কি কখনো এই কথাটা চিন্তা করছেন না যে শুনে আসছেন যে ছেলেদের হচ্ছে হার্ট বড়, লাং বড়, বেজাল মেটাবলিক রেট বেশি, ঠিক আছে, ব্লাড ভলিউম বেশি, আরবিসির পরিমাণ বেশি, তারপর হচ্ছে বোন থিকনেস বেশি, মানে দুইজন ছেলে মেয়ের মধ্যে অনেক ডিফারেন্স দেখা যায়। কখনো কি মনে হয়েছে আচ্ছা এই ডিফারেন্সটার কারণ কি? এটাকে আমরা ফিজিওলজিক্যাল বেসিসে পড়তে পারি। এগুলোর পেছনের যে ফিজিওলজিক্যাল অ্যাসপেক্ট সেটা নিয়ে যদি কথা বলি, দেখেন আমরা বিভিন্ন ধরনের খাবার খাচ্ছি, এই খাবারগুলো চলে আসতেছে আমাদের ইন্টেস্টাইনে, এই ইন্টেস্টাইন থেকে খাবারগুলো অ্যাবজর্ব হয়ে কোথায় চলে আসে? অ্যাবজর্ব হয়ে চলে আসে হচ্ছে আমাদের বিভিন্ন ব্লাড ভেসেলে, তাই না? তাহলে এগুলো হচ্ছে আমাদের ব্লাড ভেসেল। তো ধরেন এখান থেকে খাবারগুলো অ্যাবজর্পশন হয়ে ব্লাডে চলে আসলো, ব্লাডে চলে আসলে সেখান থেকে আলটিমেটলি প্রথমে যায় হচ্ছে লিভারে, ঠিক আছে, এবং লিভারে গিয়ে বিভিন্ন ধরনের বিক্রিয়া হয়। দেখেন আপনারা কিন্তু পড়ে আসছেন লিভারকে বলা হয় জৈব রসায়নাগার, তাই না? মানে এখানে এত এত বেশি রিয়াকশন বা বিক্রিয়া হয়। তো এখানে এই যে খাবার দাবারগুলা দেখা যায় গ্লুকোজ আসতেছে, তারপরে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড আসতেছে, তারপরে ফ্যাটি অ্যাসিড, তারপরে গ্লিসারল, এগুলো আসতেছে, তাই না? তো এই লিভারে যখন আসবে এখান থেকে অ্যামাইনো অ্যাসিডগুলো দিয়ে সে তৈরি করবে কি? সে তৈরি করবে হচ্ছে প্রোটিন। তারপরে কিছু গ্লুকোজ সে নিজের জন্য ভেঙে ফেলবে, বাকি গ্লুকোজগুলো বিভিন্ন জায়গায় জমা রাখবে, বিশেষ করে এখানেও জমা রাখতে পারে গ্লাইকোজেন হিসেবে, ঠিক আছে। আর ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এগুলাকে বিভিন্ন কিছুতে রূপান্তরিত করে জমা রাখতে পারে বা কোষের প্রয়োজনে বিভিন্ন অঙ্গাণু তৈরিতে কাজে লাগাতে পারে, ঠিক আছে। ওকে, তাহলে এই যে বিক্রিয়াগুলো হবে, এই যে রিয়াকশনগুলো হচ্ছে, এই রিয়াকশনগুলোর জন্য এখানে কি এনজাইম লাগবে না? এখানে কি লাগবে? এখানে লাগবে হচ্ছে এনজাইম। হ্যাঁ, তো এখানে অনেক বেশি এনজাইম থাকে। তো ছেলেদের ক্ষেত্রে হয় কি, ছেলেদের বডিতে টেস্টোস্টেরন পাওয়া যায়, টেস্টোস্টেরন, এবং এই টেস্টোস্টেরন কি করে? এই এনজাইমগুলোকে স্টিমুলেট করে, বেশি বেশি কাজ করতে বলে। তাহলে এনজাইম যত বেশি কাজ করবে তারা দেখেন অত বেশি বেশি প্রোটিন তৈরি হবে, ঠিক আছে, তত বেশি বেশি এই বিক্রিয়াগুলো ঘটবে। তাহলে বিক্রিয়া যত বেশি বেশি ঘটবে তাহলে বেশি বেশি প্রোটিন তৈরি হইতেছে, বেশি বেশি আদার সাবস্টেন্সগুলো তৈরি হইতেছে, জমা হইতেছে, তাই না? হ্যাঁ, তো এটার কারণে কি হবে? দেখেন যত বেশি প্রোটিন তৈরি হবে এই প্রোটিনগুলো আমাদের বিভিন্ন জায়গায় গিয়ে জমা হবে। যেমন এই প্রোটিনগুলো আমাদের মাংসপেশিতে জমা হলে মাসেল মাসেল এর পরিমাণ বেড়ে যাবে। এই প্রোটিনগুলো আমাদের বোনসে গিয়ে জমা হলে কি হবে? বোনসে গিয়ে জমা হলে বোনের ডেনসিটি বা বোন হচ্ছে যে প্রোটিনগুলো মেনলি কোলাজেন প্রোটিনগুলো, এগুলা রক্ষা করতে পারবে, মানে বোন ঠিক মতো গ্রোথ হবে, ঠিক আছে, এই প্রোটিনের কারণে। তাই প্রোটিনের কারণে বোন গ্রোথ হচ্ছে। তারপরে আমাদের এই যে প্রোটিন, এগুলো আমাদের ভোকাল কর্ডে চলে আসবে, ঠিক আছে। এই যে ভোকাল কর্ডের মধ্যে প্রোটিন ডিপোজিশন হওয়ার কারণে, ভোকাল কর্ডটা কি আগে এরকম ছিল, প্রোটিন ডিপোজিশন হওয়ার কারণে এটা অনেক মোটা হয়ে গেছে। তাহলে মোটা হওয়ার পরে কি হবে? তাহলে তাহলে এখান থেকে যে শর্টটা আসবে মনে হবে ভারী ধরনের শর্ট, তাই না?
তাহলে স্বরের পরিবর্তন হবে। আচ্ছা, পাশাপাশি এই প্রোটিনগুলা এই ল্যারিংসের মধ্যে জমা হয়ে কি করবে, ল্যারিংসকে এনলার্জ করে দিবে। ঠিক আছে, ল্যারিংসে কি করবে, এনলার্জ করবে। তাহলে কি ভোকাল কর্ডকে থিক করতেছে, থিকেনিং করতেছে, পাশাপাশি কি করতেছে, এই এনলার্জ করে ফেলতেছে ল্যারিংসকে। ঠিক আছে, বাকি কাজগুলো আমরা আস্তে আস্তে আসবো, কিন্তু এর জন্য দেখেন এই যে বিভিন্ন জায়গায় মাসল যুক্ত হচ্ছে, তাহলে এখানে কি বেশি বেশি যেহেতু মাসল ডিপোজিশন হচ্ছে, এই মাসলকে কি আবার আমার নিউট্রিয়েন্টস সাপ্লাই দিতে হবে। এই মাসল চাই হচ্ছে নিউট্রিয়েন্টস। ঠিক আছে, তো এই যে নিউট্রিয়েন্টসগুলো, এই নিউট্রিয়েন্টসগুলো সাপ্লাই দিতে দিতে কি, তাহলে আমাকে বেশি বেশি কাজ করতে হবে প্রথম কথা। দেখেন তাহলে তখন কি হবে, আমাকে বেশি নিউট্রিয়েন্টস সাপ্লাই দিতে হলে আগে বেশি নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব করার ক্যাপাসিটি থাকতে হবে। তাহলে কখন বেশি নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব করতে পারবে, দেখেন আমাদের তখন দেখা যাবে কি স্টোমাক, যেটা স্টোমাকের পরিমাণটা হচ্ছে, স্টোমাক ছোট না বড় হয়ে গেছে, বা স্টোমাকের ম্যাসও হচ্ছে বেশি, ইন্টেস্টাইনের সার্ফেস এরিয়া বেশি থাকবে, তাই না? তাহলে এর কারণে কি সে বেশি বেশি অ্যাবজর্ব করতে পারবে। তাহলে অ্যাবজর্ব করে কোথায় পাঠালো, ব্লাডে পাঠালো। এখন এখান থেকে কোথায় চলে যাবে, লিভারে। লিভার থেকে আলটিমেটলি চলে যাবে কোথায়, লিভার থেকে আলটিমেটলি চলে যাবে হচ্ছে আমাদের হার্টে। এখন হার্টে গেলে কি এটাকে তাড়াতাড়ি বিভিন্ন জায়গায় পাম্প করতে হবে, তাহলে তাড়াতাড়ি পাম্প করতে হবে। পাশাপাশি এখানে কি এই যে নিউট্রিয়েন্টসগুলো এর সাথে অক্সিজেনকেও অ্যাড করতে হবে, তো এখান থেকে চলে যাবে কোথায়, প্রথমে লাঙে, লাঙে চলে যাবে। তাহলে হার্টকে তাড়াতাড়ি বেশি বেশি ব্লাড পাম্প করতে হবে, কারণ বেশি বেশি নিউট্রিয়েন্টস আমাকে সাপ্লাই দিতে হবে। তো বেশি বেশি নিউট্রিয়েন্টস সাপ্লাই দেওয়ার কারণে দেখা যাবে কি এই হার্ট, এই হার্ট কিছুটা বড়, ছেলেদের হার্ট মেয়েদের তুলনায় কিছু বড়। এখন আসি লাঙে। লাঙে ধরেন এখানে কি লাঙের মধ্যে আমাদের কি এই জায়গাটাতে আমাদের ব্লাড ভেসেল থাকে, এখানে অ্যালভিওলাই থেকে কি আসে, অক্সিজেন আসে, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। দেখেন এই যে মাসলগুলা বেশি বেশি কাজ করতে চাইলে এখানে অক্সিজেন সাপ্লাই যথেষ্ট বেশি থাকতে হবে। তাহলে বেশি অক্সিজেন সাপ্লাইয়ের জন্য কি শ্বাস প্রশ্বাস বেশি বেশি নিতে হবে। তাহলে ছেলেদের দেখা যাবে কি শ্বাস প্রশ্বাস বা রেসপিরেটরি রেট মেয়েদের তুলনায় বেশি থাকবে। ওকে, তাহলে রেসপিরেটরি রেট বেশি হইলে তো এখানে অক্সিজেন আসবে, মানে বাইরে থেকে এখানে অক্সিজেন আসলো। এখন এখান থেকে রক্তে আসতে হবে না। তাহলে ধরেন এটা হচ্ছে আমাদের অ্যালভিওলাই, আর অ্যালভিওলাইয়ের পাশে এটা হচ্ছে আমাদের ব্লাড ভেসেল। তাহলে অ্যালভিওলাইতে আছে কার্বন ডাইঅক্সাইড, এদিক থেকে এদিকে চলে যাচ্ছে, আর অক্সিজেন। তাহলে দেখেন এটা হচ্ছে আমার, ধরেন এটা হচ্ছে আমাদের আরবিসি। ঠিক আছে, তাহলে অক্সিজেন প্রথমে কোথায় আসে, এখান থেকে প্রথমে এই রক্তরসে আসে। রক্তরসে একটা প্রেসার অর্জন করার পরে দেখা যায় কি আরবিসির থেকে রক্তরসের প্রেসার বেশি, তখন এই রক্তরস থেকে প্রেসার গ্রেডিয়েন্টের কারণে এটা চলে যায় আরবিসিতে। ঠিক আছে, এবং আরবিসি তারপরে এটাকে জমা রাখতে পারে। এখন দেখেন আমাকে বেশি বেশি যদি অক্সিজেন সাপ্লাই দিতে হয়, তাহলে ছেলেদের মধ্যে কি এই আরবিসির পরিমাণটা বেশি হওয়া উচিত, কারণ বেশি বেশি অক্সিজেন সাপ্লাই দিতে হবে। পাশাপাশি যে প্লাজমা ভলিউমও বেশি হওয়া উচিত। মানে টোটাল কারণ আলটিমেটলি কি, এটার কারণে হচ্ছে ব্লাড ভলিউম, ব্লাড ভলিউমটাও বেড়ে যাওয়া উচিত। এই কারণে দেখা যাবে ছেলেদের হচ্ছে ব্লাড ভলিউম বেশি, আরবিসি বেশি। আরেকটা জিনিস হচ্ছে হিমোগ্লোবিন বেশি। কেন হিমোগ্লোবিন বেশি, ভাই অক্সিজেন সাপ্লাই দিচ্ছে হচ্ছে হিমোগ্লোবিন, তাহলে তো অবশ্যই এটা বেশি থাকবে। ঠিক আছে, তাহলে এই জিনিসপত্রগুলো হলো। এখন এই সাপ্লাইয়ের কারণে এগুলো কোথায় চলে গেল, এগুলো চলে গেল হচ্ছে আমাদের বিভিন্ন জায়গায়। আচ্ছা, এখন আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, দেখেন এই যে আমাদের লিভারে যে মেটাবলিক বিক্রিয়াগুলো করতেছে, এই মেটাবলিক রিয়াকশনের কারণে আমাদের বডির কি তাপমাত্রাটা কিছুটা বেশি থাকতে পারে। ঠিক আছে, এবং আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে, দেখেন আমাদের কিন্তু এখন বিভিন্ন জায়গায় প্রোটিন বা মাসল এগুলো বেশি বেশি হয়ে গেছে, বোন থিক হয়ে গেছে, তাই না? তাহলে আমাদের কি বেশি পরিমাণ নিউট্রিয়েন্টস লাগবে, পাশাপাশি আমাদের হচ্ছে ফুড সোর্স যদি বলি, ফুড সাপ্লাইও বেশি হইতে হবে, ফুড সাপ্লাই হচ্ছে বেশি হইতে হবে, তাই না? হ্যাঁ, এবং এখানে একটা কথা হচ্ছে যে আমাদের তাহলে রেগুলার ফুড ইনটেকের পরিমাণ একটু বেড়ে যাবে মেয়েদের তুলনায়, যেটাকে আমরা বলতেছি কি বেজাল মেটাবলিক রেট বেড়ে যাওয়ার কারণে বেশি বেশি ফুড ইনটেক করা। আপনারা অলরেডি হ্যারিস বেনেডিক্ট যে ইকুয়েশন সেটা অলরেডি পড়ে আসছেন, আমরা বিএমআর নির্ণয়ের যে সূত্রটা পড়ে আসছি, ওই সূত্রটাতে আমরা যেখানে দেখছি যে মেয়েদের আর ছেলেদের বেজাল মেটাবলিক রেট আলাদা, এবং ছেলেদের বেজাল মেটাবলিক রেট একটু বেশি। কেন বেজাল মেটাবলিক রেট বেশি, এটা তো আশা করি বুঝতে পারতেছেন, যে মাসলের পরিমাণ বেশি, তারপর হচ্ছে ওদের রিয়াকশনগুলো বেশি হইতেছে লিভারে, তারপর হচ্ছে জিআইটির যে জিনিসপত্রগুলো, ঠিক আছে, যে অর্গানগুলো, এগুলো হচ্ছে এনলার্জড, তাই না? তাহলে এই সব কিছু মিলায়ে আমার হচ্ছে এখানে বেশি বেশি জিনিসপত্রগুলো লাগবে। ওকে, তো এটা তো একটা ফ্যাক্টর। এখন আসি এই যে প্রোটিন, এই প্রোটিন তো এই কাজগুলো করলো। দেখেন এই বোনসে যখন প্রোটিনগুলো ডিপোজিট হবে, এই বোনস আবার কি করবে জানেন, বোনস হচ্ছে বেশি বেশি ক্যালসিয়ামকে নিয়ে এসে এখানে জমা করতে চাইবে। মানে বোনস হচ্ছে কোনোভাবে স্টিমুলেশন পাঠাবে যে ক্যালসিয়াম বেশি বেশি আসুক, কারণ ক্যালসিয়ামের কারণে আলটিমেটলি কি হবে, বোনসগুলো ঠিক হবে, তাই না? তো এই কারণে ছেলেদের বোনসের থিকনেসটা মেয়েদের থেকে বেশি থাকে। ঠিক আছে, তাহলে ছেলেদের বোন থিকনেসটা মেয়েদের থেকে এই কারণেই বেশি থাকে। ওকে, আবার দেখেন এই যে টেস্টোস্টেরন আমরা বললাম, টেস্টোস্টেরন, এই টেস্টোস্টেরনটা কি করবে আমাদের, দেখেন এখান থেকে এই যে
হেয়ার ফলিকলটা দেখতেছেন, এখান থেকে আলটিমেটলি কি হবে, আমাদের হচ্ছে একটা হেয়ার তৈরি হবে। ঠিক আছে, তো এই টেস্টোস্টেরনটা কি করে আমাদের বডির বিভিন্ন জায়গায় সেলের ভিতরে গিয়ে দেখা যায় একটা এনজাইম আছে যার নাম হচ্ছে 5 আলফা রিডাকটেজ। 5 আলফা রিডাকটেজের সহায়তায় তৈরি করে ডাইহাইড্রো টেস্টোস্টেরন। এই ডাইহাইড্রো টেস্টোস্টেরন কি করতে পারে, বিভিন্ন কাজ করতে পারে। যেমন দেখেন এই যে জায়গাটা, এই জায়গাটাতে যত বেশি টেস্টোস্টেরন আসে, এই টেস্টোস্টেরন হচ্ছে কি করে আমাদের সেবাসিয়াস গ্ল্যান্ড থেকে সিক্রেশনগুলো এখানে বাড়ায় দেয়। ঠিক আছে, দেখেন এইগুলো হচ্ছে সেবাসিয়াস গ্ল্যান্ড। তো এই সেবাসিয়াস গ্ল্যান্ড থেকে সিক্রেশনগুলো এখানে বাড়ায়। যত বেশি সিক্রেশন হয়, ওই সিক্রেশন হওয়ার কারণে কি হয়, দেখা যায় এখানে আবার বিভিন্ন আমাদের কোষের যে মৃত কোষগুলো এখানে চলে আসে, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এখানে চলে আসে। চলে আসলে কি হয়, এখানে জমা হয়ে আলটিমেটলি এই বিভিন্ন ধরনের ড্রেন বা বিভিন্ন ধরনের জিনিসপত্র ড্রেন করার রাস্তাটাকে ব্লক করে দেয়। তখন এখান থেকে এগুলো বের হতে পারে না। বের হতে না পারলে বাইরে দেখা যায় একটা পিম্পলের মতো দেখা যাইতেছে, এবং এখান থেকে কি ডেভেলপ করে, অ্যাকনি ডেভেলপ করে। ঠিক আছে, অ্যাকনি ডেভেলপ করে। দেখেন আমরা এখানে একটা ফিগার দিয়ে দিছি, এটা দিয়ে আপনারা বুঝতে পারবেন যে এগুলো হচ্ছে একটা অ্যাকনি। তো এটা কি সব সময় থাকে না, একটা সময় থেকে শুরু হয় এবং একটা সময় পর দেখা যায় অনেকেরই চলে যায়। ঠিক আছে, কারণ কি আমাদের বডিটা আস্তে আস্তে টেস্টোস্টেরনের সাথে অ্যাডাপ্ট হতে থাকে। অ্যাডাপ্ট হতে থাকলে তখন দেখা যায় কি এটা মানিয়ে নিতে পারে। ঠিক আছে, ওকে। পাশাপাশি এই টেস্টোস্টেরন আরেকটা কাজ করে আমাদের চুলের ক্ষেত্রে, সেটা কি, এই যে টেস্টোস্টেরন দেখেন, এই টেস্টোস্টেরনগুলা কনভার্ট হয়ে গিয়ে ডাইহাইড্রো টেস্টোস্টেরন হয়। এই ডাইহাইড্রো টেস্টোস্টেরন কি করে, এই যে এখানে হেয়ার যে ফলিকল ছিল সেখানে হেয়ার গ্রোথ হয়েছে, সেখানে কি করে, এই ব্লাড ভেসেলগুলোকে সংকুচিত করে দেয়। সংকুচিত করে গেলে এখানে কি নিউট্রিয়েন্টস কম সাপ্লাই পায়। নিউট্রিয়েন্টস কম সাপ্লাইয়ের কারণে দেখা যায় মাথার অনেকগুলো চুল পড়ে যেতে পারে। ঠিক আছে, এবং এর কারণে দেখা যায় কি এই যে দুই পাশে চুল চলে গেছে, যেটাকে বলতেছে মেল প্যাটার্ন ব্যালডনেস। মেল প্যাটার্ন ব্যালডনেস কেন হচ্ছে, টেস্টোস্টেরনের কারণে। ঠিক আছে, ওকে। তারপরে দেখেন, আচ্ছা আরেকটা কথা বলে নেই যে এই টেস্টোস্টেরন যে শুধু এ ধরনের কাজই করবে আর কোনো কিছু করবে না সেটা না। আমাদের বডিতে বিভিন্ন জায়গায় রিসেপ্টর আলাদা আলাদা। আপনারা তো জাস্ট নতুন এগুলোর সাথে পরিচিত হচ্ছেন, তাই আমি অনেক ডিপ কথাবার্তা বলবো না। এই রিসেপ্টরের কারণে এই টেস্টোস্টেরনও এক এক জায়গায় এক এক ফাংশন করতে পারে। যাই হোক, তো দেখা যাবে এই টেস্টোস্টেরনের কারণে কি দেখা যায় অনেকের পিউবিক হেয়ার বেড়ে গেছে, অ্যাক্সিলারি হেয়ার বেড়ে গেছে। ঠিক আছে, এই জায়গাগুলোতে হেয়ার বেড়ে যায়। তারপর হচ্ছে দাড়ি গ্রোথ হচ্ছে। ঠিক আছে, এইগুলো হচ্ছে টেস্টোস্টেরনের কারণে। ওকে, তাহলে এগুলো তো টেস্টোস্টেরন করতেছে। এখন আসি প্রোস্টেটে। টেস্টোস্টেরনগুলা প্রোস্টেটে যাওয়ার পরে ডাইহাইড্রো টেস্টোস্টেরনে রূপান্তরিত হয়। এই ডাইহাইড্রো টেস্টোস্টেরনগুলা আমাদের যে নিউক্লিয়াসে গিয়ে অনেক বেশি প্রোটিন তৈরি করে। এই প্রোটিন তৈরি করার কারণে ধরেন এটা একটা কোষ, নর্মাল কোষ, এই কোষের মধ্যে ধরেন আরেকটা কোষ, এখানে বেশি বেশি প্রোটিন, এখানে ধরেন অল্প প্রোটিন, এখানে বেশি বেশি প্রোটিন। প্রোটিন বেশি বেশি হওয়ার কারণে এই কি হবে, প্রোটিন বেশি বেশি হওয়ার কারণে দেখা যাবে এই কোষটা সংখ্যায় বেড়ে যেতে পারে অথবা বড় হয়ে যেতে পারে। সংখ্যায় বড় হয়ে গেলে আর বেশি হয়ে গেলে সেটাকে বলবো হাইপারপ্লাসিয়া। হাইপারপ্লাসিয়া। আর যদি পরিমাণ ছোট থেকে একটু বড় হয়ে যায় সেটাকে বলবো হাইপারট্রফি। হাইপারট্রফি। দেখেন ট্রফি শব্দের অর্থ হচ্ছে পুষ্টি নেয়া। তাহলে পুষ্টি নিয়ে কি হয়ে গেছে, সে বেশি বেশি প্রোটিন তৈরি করে বড় হয়ে গেছে, বা প্রোটিন বেশি বেশি ইউজ করে সে কি করছে, একটা কোষ থেকে আরেকটা কোষ বেশি হয়ে গেছে, সেল ডিভিশন বেশি হয়েছে। তো দেখেন প্রোস্টেটে যদি এরকম হয়, এটা হচ্ছে নর্মাল প্রোস্টেট। যদি প্রোস্টেটটা বড় হয়ে যায় তাহলে এই যে ইউরিন আসার যে জায়গাটা, এই জায়গাটা কি সংকুচিত হয়ে যাবে, তখন বেশি বেশি ইউরিনের দিক দিয়ে আসতে পারবে না। আলটিমেটলি কি হবে, এই পেশেন্টটা দেখা যাবে যে ইউরিনেট করতে চাচ্ছে কিন্তু তেমন ইউরিন আসতেছে না। যে সমস্যাটাকে বলা হয় বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, অথবা এটাকে বিনাইন প্রোস্টেটিক হাইপারট্রফিও বলা যায়। ঠিক আছে, তাহলে এই জিনিসপত্রগুলো কিন্তু ঘটতেছে। তাহলে আপনার কাছে যদি একটা পেশেন্ট আসে, সে যদি বলে যে তার বয়স একটু মাঝারি বা একটু বেশি, সে হচ্ছে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়াতে ভুগতেছে, তখন আপনি কি ট্রিটমেন্ট দিবেন? তাহলে তখন আপনি টেস্টোস্টেরনটাকে কিছু কমাই দিতে পারলে কি এই সমস্যাটা কমে যেতে পারে, তাই না? ওকে, আচ্ছা, তো এই কথাগুলো আমরা সবসময় মনে রাখবো, এগুলো হচ্ছে বেসিক কথাবার্তা। ঠিক আছে, এবং এগুলো কি, এই যে আমরা যা আলোচনা করলাম সবকিছু আসলে ফিজিওলজি, নর্মালি কিভাবে হয়, কি প্রসেসটা নর্মালি হচ্ছে। এখন নর্মাল ফিজিওলজির কারণে তো বডি চলতেছে, এখন এই নর্মাল ফিজিওলজিতে একটু যদি সমস্যা হয় তখন সেটাকে বলি প্যাথোলজি। কি বলি? প্যাথোলজি। যেমন ধরেন যে এই যে জায়গাটা যে বললাম, এই টেস্টোস্টেরনটা বেশি থাকলে এই বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া হবে, তখন এটা কি, এটা একটা প্যাথোলজি তৈরি করবে, মানে হচ্ছে রোগ তৈরি করবে। ঠিক আছে, ওকে। তাহলে এগুলো আশা করি বুঝতে পারছি। এখন আমরা, এটা হচ্ছে আপনাদের গতবারে আমি তৈরি করছিলাম আমার নোট, আমি চাচ্ছি এটাকে আপনাদের সামনে উপস্থাপন করার। দেখেন আমি কিছু জিনিসপত্র মুছে দিতেছি, এখানে আগে অনেক কিছু ছিল, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এই জিনিসপত্রগুলো মুছে দিছি। যেখানে আমি হচ্ছে কিভাবে লেখার চেষ্টা করছিলাম বা কি লিখে রাখছিলাম, আমি হচ্ছে এগুলো মুছে দিয়ে জাস্ট মেইন কথাগুলো আপনাদেরকে দেখাইতেছি। বিষয়টা হচ্ছে আমি চেষ্টা করছি যে ছবির পরিমাণ বাড়াতে,
কারণ আপনাদেরকে ছবি বেশি বেশি দেখতে হবে, সেটা হোক অ্যানাটমি, হোক ফিজিওলজি, হোক বায়োকেমিস্ট্রি। যত বেশি আপনি ছবি দেখবেন তত বেশি আপনার পড়াগুলো মনে থাকবে। ঠিক আছে, তাহলে এই জিনিসপত্রগুলো দেখেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই ছবিটা আমি সরাই নেই, এটা থাক। ওকে, তাহলে দেখেন কি ঘটনাগুলো ঘটতেছে। এই যে টোটাল প্রসেসটা আমরা এভাবে লিখে রাখছিলাম, মানে আমাদের যে পিডিএফটা সেখানে আমরা এটা তৈরি করে রাখছি, সব লেখা আছে, আপনারা জাস্ট রিডিং দিলে এই জিনিসপত্রগুলো বুঝতে পারবেন। ঠিক আছে, তারপরে এই যে ক্লিনিক্যাল জিনিসপত্রগুলো এগুলো পড়তে পারবেন। যেমন হচ্ছে একটা ক্লিনিক্যাল এখানে আমি লিখে রাখছি, আপনারা হচ্ছে কি পড়ে আসছেন, টেস্টিকুলার ফেমিনাইজেশন। টেস্টিকুলার ফেমিনাইজেশন পড়ে আসছেন, তাই না? যে ছেলেটা মানে যেহেতু মানে জন্ম নেয় সে হচ্ছে মেল, বাট তার ক্যারেক্টারিস্টিক্স মানে বড় হলে দেখা যায় মনে হয় ফিমেলের মতো। কেন হতে পারে? এই দেখেন আমাদের যে টেস্টোস্টেরন, আসলে টেস্টোস্টেরনটা নর্মালি ফাংশন করে, বেশিরভাগ ফাংশন করে হচ্ছে ডাইহাইড্রোটেস্টোস্টেরন হয়ে। যদি এমন হয় যে এই যে 5 আলফা রিডাকটেস এই এনজাইমটাতে সমস্যা, তখন কি ডাইহাইড্রোটেস্টোস্টেরন হতে পারবে না। ডাইহাইড্রোটেস্টোস্টেরন না হতে পারলে তখন কি এই যত ধরনের প্রসেস আছে এই প্রসেসগুলো দেখা যাবে কি চলতেছে না। ঠিক আছে, পাশাপাশি মেয়েদের যে বৈশিষ্ট্যগুলো এই বৈশিষ্ট্যগুলো বেড়ে যাবে, বেশি হয়ে যাবে। সেটাকে আমরা কি বলতেছি? সেটাকেই বলতেছি আমরা টেস্টিকুলার ফেমিনাইজেশন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার নর্মাল ফিজিওলজি। এখন আমরা এই ফিজিওলজির সাথে আবার কাকে কানেক্ট করব? প্যাথোলজিকে কানেক্ট করব। আমি যদি একটু অ্যাড করি, দেখেন আমি জাস্ট একটু কথা অ্যাড করব। ওকে, দেখেন এটা হচ্ছে আমাদের হার্ট, ধরেন এটা হচ্ছে আমাদের হার্ট, এটা হচ্ছে আমাদের হার্ট। এই হার্ট কি করে? ব্লাড পাম্প করে। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের লাং, এটা হচ্ছে আমাদের লাং। ঠিক আছে, তো এই হার্ট ব্লাড পাম্প করে কোথায়? এখান থেকে ব্লাডগুলোকে পাঠায় হচ্ছে আমাদের কিডনিতে, এখান থেকে ব্লাডগুলোকে পাঠায় হচ্ছে আমাদের কিডনিতে। ধরেন হচ্ছে এটা আমাদের কিডনি। কিডনির মধ্যে কি থাকে? আমরা জানি যে কিডনির মধ্যে থাকে হচ্ছে নেফ্রন। এখানে যে রক্তনালীগুলো আসতেছে, এই রক্তনালীর মাধ্যমে হার্ট থেকে আলটিমেটলি কি আসতেছে? রক্ত আসতেছে। আর এখানে কি? এখানে হচ্ছে নেফ্রন। তাহলে নেফ্রন আমরা এইভাবে জাস্ট একটু আঁকায় রাখলাম বোঝার জন্য। দেখেন এখন হার্ট পাম্প করে রক্ত পাঠাইতেছে কোথায়? রক্ত পাঠাইতেছে এখান থেকে লাঙে। এই লাং থেকে সে অক্সিজেন নিয়ে আমার পুরো বডিতে চলে যাচ্ছে, একটা ফ্যাক্টর। আবার এই হার্ট চলে আসতেছে কিডনিতে, কিডনি থেকে বিভিন্ন বজ্র পদার্থ বের করে দিয়ে সে কি করতেছে? আবার পুরো বডিকে ব্লাড দিতেছে। এখন ধরেন কোনো কারণে আমার হার্টটা কাজ করতে পারতেছে না, হার্ট ফেলিওর হয়ে গেছে। তাহলে দেখেন প্রথম কথা, কিডনি ভালো ভালো ব্লাড, বেশি বেশি ব্লাড পাবে না। তাহলে কিডনি যদি বেশি বেশি ব্লাড না পায় তখন কি হবে? তাহলে এখান থেকে যে বজ্র পদার্থগুলো এগুলো বেশি বেশি বের হবে না, তাহলে এগুলো কি বডির ভিতরে জমা হবে, জমা হয়ে বডির মধ্যে টক্সিক অবস্থা তৈরি করতে পারে। পাশাপাশি যখন হার্ট পাম্প করতে পারতেছে না তখন এদিক দিয়ে দেখা যাবে কি ব্লাডও কম কম আসতেছে, তাহলে বডি থেকে কম কম পানি বের হয়ে যাবে। তাহলে বেশি বেশি পানি কি বডির ভিতরে জমা হইতেছে, বেশি বেশি পানি বডির ভিতরে জমা হলে কি দেখা যাবে যে ওই লোকটা বলতেছে পায়ে পানি চলে আসছে, চোখে পানি চলে আসছে, মুখে পানি চলে আসছে। ঠিক আছে, চোখে বলতে কি চোখে না, চোখের চারপাশে আর কি। তাহলে এই যে পানি চলে আসা এটাকে আমরা কি বলি? এটাকে বলি ইডেমা। ঠিক আছে, কিডনিতেও যদি সমস্যা থাকে, ধরেন কিডনিতে সমস্যা, তখনও দেখা যাবে কি এই যে ফিল্টার করে এক্সট্রা পানিকে বের করে দিতে পারতেছে না, তখনও পানি জমা হইতে পারে, ইডেমা হইতে পারে। হার্টের সমস্যা হলে তখনও হইতে পারে। আবার হার্টের সমস্যা হলে দেখেন লাঙে কি অক্সিজেন নেওয়ার কারণে সে হচ্ছে আমাদের বডিতে অক্সিজেন পাঠিয়ে দিত। এখন যেহেতু হার্ট ফাংশন কম করতেছে, হার্ট থেকে লাঙে কম কম ব্লাড যাইতেছে, তাহলে কম কম কি সে অক্সিজেন নেবে। কম কম অক্সিজেন নিলে কি হবে? সে হচ্ছে অক্সিজেন ডেফিসিয়েন্সিতে ভুগবে। এখন তার মনে হবে কি তার শ্বাস প্রশ্বাস বেশি বেশি নিতে হবে, মনে হবে তার অ্যাজমার সমস্যা। ঠিক আছে, পাশাপাশি এই যে বললাম না যে পায়ে চোখে বিভিন্ন জায়গায় পানি আসে, দেখা যাবে কি ধরেন এটা হচ্ছে অ্যালভিওলাই। ঠিক আছে, এই অ্যালভিওলার ভিতরে বা অ্যালভিওলার চারপাশে এখানে পানি চলে আসতে পারে। পানি চলে আসলে কি এখানে চাপ দিয়ে আরো এটাকে ছোট করে ফেলবে, বা ভেতরে পানি আসলে অক্সিজেনগুলো ডিফিউজ হইতে পারবে না। তখন আমরা কি বলবো? যে তার নিউমোনিয়া হয়ে যেতে পারে। তাহলে এই যে বিষয়গুলো দেখেন, আমরা নর্মাল বিষয়গুলো পড়তাম যে ব্লাড হার্ট থেকে এখানে কিডনিতে আসে, হার্ট থেকে লাঙে আসে, সে তার মাধ্যমে এই ঘটনাগুলো ঘটে। কিন্তু এর সাথে যে ক্লিনিক্যাল সিনারিওগুলো আমরা সাথে সাথে পড়ে ফেলার চেষ্টা করবো, যাতে সুবিধা হবে কি আমাদের পরীক্ষায় কিন্তু ক্লিনিক্যাল কোশ্চেন থাকে, ওই ক্লিনিক্যাল কোশ্চেনগুলোর আনসার আমরা এখান থেকে বের করে নিতে পারবো। ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে, এটা হচ্ছে মেনলি কি ফিজিওলজির সাথে অন্য কিছু কানেক্ট করা। তাহলে আমরা তো একটা দেখাইলাম, আর আমরা আমাদের একটা রিসেন্ট কোর্স ছিল, আপনারা হয়তো জানেন না, আমরা সেই রিসেন্ট কোর্সটাতে কিছু জিনিসপত্র স্টুডেন্টদের পড়াই দিছি। যেমন দেখেন আমি একটু এখানে দেখাই, সেটা হচ্ছে এই যে দেখেন এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে কি বই থেকে পড়ানোর পরে আমরা ধরেন সব কিছু পড়াইছি, পড়ানোর পরে এই বিষয়গুলো হচ্ছে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বই থেকে ছবি এনে এই একটা ছবির মধ্যে অনেক জিনিসপত্র দিয়ে পারে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে ডেভিডসন থেকে আনা। এটা হচ্ছে কি যে আমরা মেইন জিনিস যে ডেভিডসন পড়াইতে হবে নট নেসেসারি, আমরা ডেভিডসন থেকে মেইন জিনিসপত্রগুলো নিয়ে এসে এখানে আপনাদের জন্য দিচ্ছি, যেন আপনারা প্রত্যেকটা জিনিসের একটা ফিল পাইতে পারেন। এবং দেখেন এটা যদি থাকে কোথায় কি হচ্ছে, ঠিক আছে, কোথায় কি হচ্ছে এটা আপনারা খুব তাড়াতাড়ি ইজিলি মনে রাখতে পারবেন, তাই না?
পাশাপাশি এই যে বক্সটা, এটা আসলে আপনাদের এই রেনাল কার্ডের জন্য 5 স্টার ইম্পর্টেন্ট। তাহলে এই যে বিষয়গুলো আমরা হচ্ছে আমাদের পড়ানোর সময় এই কাজগুলো করে থাকি। ঠিক আছে, ওকে। তাহলে মোটামুটি এগুলো নিয়ে আমরা কথা বললাম। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে সেগুলো বলতে পারেন। ও আচ্ছা, একজন বলছে যে বইয়ের পিডিএফ কি গ্রুপে দেয়া যাবে কিনা। হ্যাঁ, আমরা হচ্ছে বইয়ের পিডিএফ গ্রুপে দিয়ে দিব, সমস্যা নাই। আমরা লিংক ওয়াইজ দিয়ে দিব, আপনারা হচ্ছে নিয়ে নিতে পারেন, অথবা টেলিগ্রামেও দিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা, কিছু কোয়েশ্চেন আসছে চ্যাট বক্সে। আচ্ছা, চ্যাট বক্সে একজন প্রশ্ন করছে যে হ্যাঁ, মেডিকেলে বই কি চেঞ্জ হয় কিনা। দেখেন, এডিশন আসে কয়েক বছর পর পর আসে, যেমন 3 বছর 4 বছর এরকম পর পর। তো দেখা যায় পরিবর্তন হয়, কিন্তু অনেক কম। বিশেষ করে এই যে ফার্স্ট ফেজ বা সেকেন্ড ফেজের যে সাবজেক্ট গুলা, এই পরিবর্তন গুলো তুলনামূলক কম হয়। কিন্তু ফার্স্ট ধরেন হচ্ছে মেডিসিনের বই বা হচ্ছে বেলি লাভ সার্জারি বই, ঠিক আছে, এই জায়গাগুলোতে একটু বেশি প্রতি বছর দেখা যায়, প্রতি বছর না মানে কয়েক বছর পর পর মানে ভালোই একটু পরিবর্তন করে আর কি। বাট আমাদের হচ্ছে ফার্স্ট ফেজে পরিবর্তন নিয়ে এত চিন্তা করতে হবে না। আর কারো কোনো প্রশ্ন? তৌসিফ? হ্যাঁ ভাই, তাহলে আছি। শেষ করে দিব। আচ্ছা, আরেকজন প্রশ্ন করছে হচ্ছে তাহলে কি আমি আমার আপুর বই নিয়ে পড়লেই হবে কিনা। হ্যাঁ, পড়ে ফেলতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে, তবে যদি এমন হয় যে দুইটা এডিশন পার হয়ে গেছে, তাহলে আমি সাজেস্ট করবো যে নতুন যে বইটা আসবে সেটাই ফলো করার। কিন্তু যদি মনে হয় যে না, একটা এডিশন মাত্র আসছে, তাহলে আগের বই পড়লেও হবে, সমস্যা নেই। ওকে। আচ্ছা, আমরা যে কথাগুলো বলছি, আপনাদের কি বুঝতে সুবিধা হয়েছে, বা হচ্ছে কোথাও বুঝি না এরকম জায়গা আছে যে, বা কারো যদি প্রশ্ন থাকে যে ভাই এই প্রশ্নটা আছে, আপনারা করে ফেলতে পারেন, সমস্যা নাই। আনমিউট করে কথা বলতে পারে। কারো প্রশ্ন থাকলে আনমিউট করে কথা বলতে পারেন, সমস্যা নেই। আর প্রশ্ন না থাকলে আমরা হচ্ছে শেষ করে দিব। আমি শেষ করে দিচ্ছি। ওকে। তো সবাইকে ধন্যবাদ, আপনারা হচ্ছে এত সময় দিয়ে আমাদের কথা শুনতেছেন। আহ মাহাদিয়া থ্যাংক ইউ জানাইছে, আপনাকেও থ্যাংক ইউ। আপনি হচ্ছে এত সময় নিয়ে ধৈর্য ধরে কথাগুলো শুনলেন। এবং আপনাদের কিন্তু একটা দায়িত্ব থাকবে, যে অল্প যদি আপনারা জেনে থাকেন, আপনারা যেন আপনাদের ফ্রেন্ডরা বা হচ্ছে আপনাদের যারা আছে ব্যাচমেটরা, তাদেরকে জানাই দিবেন। ঠিক আছে, কারণ এই মেডিকেল সেক্টরটা আসলে অনেক অনেক টক্সিক, একটা সময় পর আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। ঠিক আছে, তো নিজেদেরকে যদি নিজেরা সাহায্য না করি, দেখা যাবে যে একটা সময় পর নিজেরাই ডিপ্রেসড হয়ে যাবে। এবং এই ডিপ্রেশনে যেন না পড়ি, এই ডিপ্রেশনে যেন কাউকে ফেস করতে না হয়, এই জন্য আমরা নিজেরাই নিজেদেরকে সাহায্য করবো। ঠিক আছে, তো এই জন্য আপনারা হচ্ছে যতটুকু শিখবেন জানবেন চেষ্টা করবেন সেগুলো আপনার ব্যাচমেট হোক বা হচ্ছে আপনার ফ্রেন্ড হোক, তাদেরকে শেখানোর জন্য। এবং এতে কিন্তু শুধু সেই বেনিফিট পাবে এটা চিন্তা করা যাবে না, বেনিফিট আপনি নিজেও পাবেন। কারণ আমি অলরেডি একটা কথা বলছি, কারণ মেডিকেলে হচ্ছে ডেমো অনেক অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে আপনার পড়া একদম অ্যাকুরেটলি কনসেপচুয়াল ক্লিয়ার মানে নলেজ রাখতে সাহায্য করবে। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ জানাই আমি হচ্ছে আমার কথা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।